আমন্ত্রণ জানাচ্ছি হার ভোটের আজকের আয়োজনে। আমি আছি খাগড়াছড়ি জেলায়। এখানে আকাশটা অনেক বেশি কাছে, মনে হয় মেঘগুলো যেন নাম ধরে ডাকছে। সর্বমোট ভোটার সংখ্যা এখানে 5 লাখেরও বেশি, যার মধ্যে অর্ধেকই নারী। এখানে সমস্যা আছে, সম্ভাবনা আছে, সামাজিক প্রথা আছে। অনেক অঞ্চল আছে যেখানে হয়তোবা সভ্যতার আলোও পৌঁছায়নি। তবে এখানকার নারীরা আত্মনির্ভরশীল, স্বনির্ভর। তারা যেমন কৃষিকাজও করেন, ঠিক তেমনিভাবে বর্তমান সময় তারা উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরিও দিচ্ছেন। সামগ্রিকভাবে এই অঞ্চলের নারীদের ভোট ভাবনা নিয়ে আলোচনা করতে চাই। আমার সঙ্গে খাগড়াছড়ি জেলার নারী ভোটারদের বেশ কিছু প্রতিনিধি আছেন, তাদের সঙ্গে কথা বলতে চাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে এই মুহূর্তে হয়তোবা একটু খারাপ আছেন, তবে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কারণটা হচ্ছে গোল্ড ফেসিয়ালের টাকাটা কর্তৃপক্ষ বহন করে ফেলবে। সো টেনশন দূর হয়েছে। আচ্ছা, আমি একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমত, এই অঞ্চলে একটা বিষয়ে কথা বলা হয়, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা নিয়ে। ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, বাঙালি আছেন, সবাই মিলেমিশে বসবাস করেন। পার্বত্য শান্তি চুক্তির পরও কিন্তু এই জায়গাটা নিয়ে অনেক অপূর্ণতার জায়গা আছে। আমি একটু আপনার কাছে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, এই পার্বত্য অঞ্চলে আপনারা যারা বসবাস করছেন সবাই যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বসবাস করতেন, সমস্যাটা কি গ্রুপ মেম্বারদের মধ্যে নাকি গ্রুপ অ্যাডমিনের মধ্যে? এটা আসলে অনেকটা জটিল একটা প্রশ্ন করলেন আপনি আমাকে। দেখা যায় পার্বত্য শান্তি চুক্তি যে যে ওনারা যে জিনিসগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন বলে ওনারা করেছেন, সেগুলো আসলে ঠিকভাবে হয়নি দেখে কিন্তু আজও অবধি পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম এরকমই আছে। যতটা উন্নয়ন হওয়া দরকার ছিল, সেটা ধরেন আপনি সামাজিকভাবে হোক বা অর্থনৈতিকভাবে হোক বা যেভাবে হোক, এটা কিন্তু অতটা এখনো হয়ে ওঠেনি। আমরা শুধু বাহ্যিক উন্নয়নটা দেখি, কিন্তু ভেতরে যে মাঝে মাঝে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক একটা সমস্যা হয় বা পাহাড়ি বাঙালিদের মধ্যে যে আমাদের জটিলতার সৃষ্টি হয়, এটার কিন্তু কারণটা এখনো রয়ে গেছে। আপনি যেটা বললেন যে সমস্যাটা আসলে অ্যাডমিনের নাকি হচ্ছে মেম্বারদের, এটা এটা আসলে শুধু অ্যাডমিনকে দোষটা চাপিয়ে কিন্তু লাভ নেই। মেম্বারদেরও কিছু দোষ রয়েছে। কেন রয়েছে বলবো, কারণ আমরা সব সময় কিন্তু আশা করি যে সরকারই আসুক না কেন, তিনি আমাদেরকে সবসময় আশ্বাস দেন, হ্যাঁ আমরা আগামীতে এইটা করব, গত সরকার যা করেনি এটা আমরা এবার করব। কিন্তু আসলে কি আদৌ তারা পুরোপুরি ওনাদের এই আশাটা আমাদের জন্য পূরণ করেছেন বা কতটুকুই করেছেন, এটা একটা প্রশ্ন রয়ে যায়। আগামী নির্বাচনে কেমন প্রার্থী চান, যেই সমস্যার কথাগুলো বললেন সেই সমস্যাগুলো থেকে উঠে ওঠার জন্য? আসলে সবসময় আশা ছিল এবং এখনও আছে যে পরবর্তীতে যে প্রার্থী আমাদের এই অঞ্চলের এমপি হন না বা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী হন না কেন, তারা যেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এবং বাঙালি সবারই ব্যাপারটা দেখে আমাদের মধ্যে যে ভূমি সমস্যা রয়েছে বা পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তির যে দাবিগুলো রয়েছে, এগুলো যেন ওনারা পূরণ করেন। কারণ কেননা হচ্ছে এই সমস্যার সমাধান যতদিন হবে না, পার্বত্য অঞ্চলে সবসময় এরকম একটা মাঝে মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা উঠে বা সমস্যা, এগুলো রয়ে যাবে। তো আমি আশা রাখছি যেন এই সমস্যাগুলো সমাধান হয় খুব শীঘ্রই। আপনি তো রাজনীতির সঙ্গে জড়িত আছেন, একটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবেশী আছেন, আপনি কি কখনো ব্যক্তিগতভাবে তার সমস্যাকে নিজের সমস্যা মনে করেছেন? অবশ্যই। আমরা প্রথমত হচ্ছে পাহাড়ি বলেন, বাঙালি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, আমরা সবাইকে নিয়ে কাজ করি। আমরা সবাইকে ভালোবাসি, সবার সুখে দুঃখে আমরা পাশে থাকি। তো যখনই ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা বলি না। আমরা কেন বলি না? আমরা মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যতটা অধিকার আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সেই নারীর, সেই ব্যক্তির, পুরুষ নারী যেই হোক, তারও সেই অধিকার আছে। সেই হিসেবে আমরা ওনাদেরকে, ওনাদের সমস্যাগুলোকে আমরা খুব ভালোভাবে দেখি এবং সেগুলো সমাধান করার চেষ্টা করি। একজন শিক্ষক আছেন এই পাশটাতে, আমি একটু ওনার কাছে আসতে চাই। ম্যাডাম, আপনি আমাকে একটা বিষয় বলবেন, সেটা হচ্ছে রাজনীতি যদি কোনো পরীক্ষার হল হতো, রাজনীতিবিদরা সবচাইতে বেশি ফেল করতো কোন সাবজেক্টে? রাজনীতির বিষয় নিয়ে পলিটিক্যাল সায়েন্স যেটা আছে ওটা নিয়েই বেশি ফিল করতো। আসলে আমরা বুঝি যে রাজনীতি কি মারামারি কাটাকাটি ওগুলো আসলে এটা নয়। আমরা চাই দেশের একটা শান্তি, সমাজের একটা শান্তি এবং পরিবেশের একটা শান্তি সুন্দর। তো ওটা আমাদের মধ্যে নাই বিদায় আজকে এত মানুষ দেশটাও আপনার দিন দিন ধাবিত হচ্ছে অবনতির দিকে, আর বেড়ে যাচ্ছে সব রাজনীতির কোলাহল সৃষ্টি হচ্ছে বিদায় আজকে আমাদের শিক্ষার হারটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমি আপনার অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাই, এবং সেই সঙ্গে আগামী নির্বাচনে আপনি কি প্রত্যাশা করছেন আপনার সেক্টর থেকে, সেই ব্যাপারটাও জানতে চাই। প্রথমত, এই অঞ্চলে একজন শিক্ষক কিংবা শিক্ষার বড় সমস্যাটা আসলে কোথায়? সেটা কি দূরত্বে, নাকি নিরাপত্তায়, নাকি প্রকৃতিগতভাবে ভৌগোলিক কোনো কারণ? প্রবলেমটা আসলে কোথায় এবং আপনার এক্সপেকটেশনটা কি?
শিক্ষকের ক্ষেত্রে যদি বলতে যাই, শিক্ষক পেশাগতভাবে আমি প্রথমত বলবো যে একটা দূরত্ব। যেহেতু যেখানে যারা স্থায়ীভাবে আছে ওরা ওদের স্থায়ীভাবে এলাকায় যদি ওরা প্রফেশন করে তাহলে আমার মতে মনে হয় যে ওদের দূরত্বটা অনেকটা সবচেয়ে মানে কমে যাবে। এমন এমন স্কুল আছে আমাদের পাহাড়ে অনেক ভিতরে, যা যদি মেয়েদের ক্ষেত্রে ধরা হয় তাহলে এটা খুব রিস্ক হয়ে পড়ে। মেয়েরা তো এমনিতেও নির্যাতিত হয় বিভিন্নভাবে। তো আমি মনে করি এটা সেফটির জন্য যদি নিজের এলাকায় কোনো স্কুলে নিজের স্থায়ীভাবে স্থায়ী জেলায় যদি দেওয়া হয়, ওটাই সবচেয়ে বেটার হয়। একজন ক্রীড়াবিদ আছেন এই পাশটাতে, রোদের সময়টাতে আমার মনে হয় ক্রীড়াবিদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না, কিন্তু আপনার এই অঞ্চলে আনুচিং মগিনী নামে একজন ফুটবলার আছেন যিনি সাফ আন্ডার 18 শিরোপা জিতেছেন। এরপর তিনি 20 বছর বয়সে খেলা ছেড়ে দিয়েছেন। এখন আমি যদ্দূর আশেপাশে শুনতে পেয়েছি হয়তোবা বাসায় তার বাবাকে এখন তিনি সহযোগিতা করেন। আপনার কাছে কি মনে হয় এই যে আনুচিং মগিনীর যে জীবনের গল্পটা, সেটা তো আপনাদের সবারই জীবনের গল্প, এটাই একজন ক্রীড়াবিদ হিসেবে এই অঞ্চলের নির্বাচনের সবচেয়ে বড় ইশতেহার হওয়া উচিত ছিল? যারা অনেকে খেলে জাতীয় পর্যায়ে, মানে তাদের ভবিষ্যৎটা আসলে থাকে না। এক পর্যায়ে তারা ঝড়ে যখন পড়ে যায় তখন আর তাদের ফিউচার নিয়ে অনেক চিন্তা ভাবনা থেকেই যায়। আপনি কোন খেলা, কোন ডিসিপ্লিন খেলেন? আমি ফুটবল। আপনি ফুটবল খেলেন। আপনি এটা বলতে পারবেন যে আপনার প্রিয় কোনো ফুটবলার আছে যেই ফুটবলারের ক্যারেক্টারিস্টিক্সটা আপনি একজন এমপির মাঝে দেখতে চান? মেসিকে বলতে গেলে মানে ছোটবেলা থেকে ভাল লাগা থেকে শুরু করে আর কি। এই কারণে মেসি এমনিতেও একটু আমার মনে হয় একটু ভালো, এই কারণে ওইটাতে আমি চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ইউর থট। একটু মাইক্রোফোনটা এদিকে চলে আসবে। আপনি তো প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাই তো? প্রথম ভোট দেওয়ার অনুভূতিটা ঠিক এই মুহূর্তে কেমন? পরীক্ষার হলে যাওয়ার মতো নার্ভাসনেস কাজ করছে? নার্ভাসনেস তো কিছুটা আছে, কিন্তু আপনি কি নিজের ইচ্ছায় ভোট দিবেন নাকি বাসায় যে শিখিয়ে দিবে সেই অনুযায়ী ভোট দিবেন? অবভিয়াসলি নিজের ইচ্ছায় ভোট দিব। নিজের ইচ্ছায় ভোট দিবেন। আচ্ছা, এই জায়গা থেকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের সবার তো অনেক স্বপ্ন থাকে, তাই না? এই অঞ্চলের প্রকৃতি অনেক সুন্দর, সৃষ্টিকর্তা একদম দুহাত ভরে দিয়েছেন, অত্যন্ত সুন্দর প্রকৃতি। কিন্তু কখনো কি মনে হয় যে এই যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার ফাঁকে আপনাদের স্বপ্নটাও কখনো পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে যায়? হ্যাঁ, মনে হয় অনেকটা জায়গাতেই মনে হয়। কেন মনে হয় একটু এক্সপিরিয়েন্স শুনতে চাই। আমি আমার দিক থেকে বলি যে আমি চেয়েছিলাম বাইরে পড়াশোনা করতে, বা কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, যেহেতু খাগড়াছড়িতে কিছু সংখ্যক কলেজ আছে এবং ততটা বেশি উন্নত না। তো আমি চেয়েছিলাম বাইরে যেতে, কিন্তু একটা নারী শিক্ষার্থী হিসেবে আমি বাসা থেকে সেই পারমিশনটা পাইনি। তো যদি খাগড়াছড়িতে একটা ভালো নার্সিং কলেজ বা একটা ভালো বিশ্ববিদ্যালয় থাকতো তাহলে হয়তো আমি সেটা কাটিয়ে উঠতে পারতাম, বা আমার আশা কিছুটা হলেও পূরণ হতো। একটা বিষয় বলেন তো, আপনারা বান্ধবীরা যখন গল্প করেন, কথা বলেন, আপনারা কি আসলে দেশ নিয়ে কথা বলেন, রাজনীতি নিয়ে কথা বলেন, নির্বাচন নিয়ে কি আদৌ কথা বলেন, নাকি আপনারা আপনাদের ভবিষ্যতের ব্যাপারে আসলে এতটাই ইনসিকিউর থাকেন যে ওই ব্যাপারে চিন্তা করার সময় থাকে না? রাজনীতি নিয়ে চিন্তা করার সময় থাকে না, বা মেন্টালিটি থাকে না যে রাজনীতি নিয়ে চিন্তা করব, এটা কেন ভাববো, ওটা কেন ভাববো। অ্যাকচুয়ালি পড়াশোনা নিয়ে ভাবতে ভাবতে এই দিনটা চলে যায়। পড়াশোনা নিয়ে ভাবতে ভাবতে দিনটা চলে যায়, এবং এখানকার প্রেক্ষাপটটা আসলে এমন, নিজের ব্যাপার নিয়ে এত ইনসিকিউরিটিতে তারা ভুগতে থাকেন যে কারণে হয়তো বা রাজনীতি নিয়ে, সমাজ সংস্কার নিয়ে খুব বেশি চিন্তার জায়গা থাকে না। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর থট। একটু আপনার কাছে আসতে চাই, আপনি একজন নারী উদ্যোক্তা এবং এই অঞ্চলে একটা রেভলিউশন অবশ্যই ক্রিয়েট করেছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আপনার কোম্পানিতে যদি কোনো রাজনীতিবিদ ইন্টার্ন করতে আসে কতদিন টিকতে পারবে? কতদিন টিকতে পারবে অ্যাকচুয়ালি সেটা ওনার উপরে ডিপেন্ড করে। যেহেতু হচ্ছে একজন রাজনীতিবিদকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার সাথে সাথে অনেকজন আমাকে আমি ওদেরকে লিড করছি। তো আমি চাই যে একজন রাজনীতিবিদের ওই বৈশিষ্ট্যটা থাকুক যে আপনার সবাইকে মিলে যাতে ওনার এই সামনে যে যত কাজ আছে, যত কিছু আছে, ওনার একজন জনপ্রতিনিধি হিসেবে যতটুকু হচ্ছে ওনার প্রতি আমরা সবাই যেটা কাম্য করি, ওই জিনিসটা যাতে উনি সবাইকে সেটা দিতে পারেন। আপনি তো একজন উদ্যোক্তা, আপনি আপনার কোম্পানি পরিচালনা করছেন, যারা দেশ পরিচালনা করে আপনার কাছ থেকে কি শিখতে পারে? কারণ আপনি একজন সফল উদ্যোক্তা, আপনি অবশ্যই আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে দেখে আপনি আপনার কোম্পানি পরিচালনা করছেন। দেশ পরিচালনাকারীরা আপনার কাছ থেকে কোন জিনিসটা শিখতে পারে? আমি চাই যে আমার যে মেন্টালিটি, আমার যে মতামত, আমি চাই যারা হচ্ছে এই যে নারী উদ্যোক্তা বা সমাজকর্মী যারা আছে, তারা কিছু ফান্ডের মাধ্যমে যাতে তারা অন্যভাবে সবাইকে
কি বলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, কর্মসংস্থান ঠিক আছে? তৈরি করতে পারে। কর্মসংস্থান তৈরি করে দিতে পারে। আমার ওই চিন্তা ভাবনাটা আছে, আমি যদি রাজনীতিবিদ হতাম তাহলে অবশ্যই হচ্ছে আমি আমার প্রায়োরিটি লিস্টে আমি সবচেয়ে এই জিনিসগুলো আমি রাখতাম। কর্মসংস্থান সুযোগ তৈরির কথা তিনি বলেছেন। জি। আপনার কাছে একটু আমি জানতে চাইবো যে আপনি তো অনেক মানুষের সঙ্গে চলাফেরা করেন, আপনি যেহেতু এনজিও কর্মী, এনজিওতে কাজ করছেন, মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছেন, এখানে এমনও কোনো অঞ্চল আছে যেখানে হয়তো বা সভ্যতার আলোটাও ঠিকমতো পৌঁছায় নাই, ওই অঞ্চলের মানুষরা আসলে নির্বাচন নিয়ে কি ভাবেন? আপনি তো অবজার্ভ করেছেন, তারা কি ওই মার্কা দেখেই ভোট দেন, নাকি প্রার্থী বোঝেন, নাকি রাজনীতি বোঝেন? তারা তাদের সরলতার জায়গা থেকে চিন্তা করলে তারা আসলে এটা নিয়ে কি ভাবেন? প্রথমত আমি বলতে চাই, হ্যাঁ, অনেকগুলো প্রান্তিক জায়গায় গিয়েছি যাদের আসলে জাতীয় নির্বাচন বা বাইরের পৃথিবীতে কি হচ্ছে এটা সম্পর্কে তেমন কোনো ধারণা থাকে না। আর যদিও থাকে, আসলে ওরা পাহাড়ের মানুষরা এত সহজ সরল হয় যে এই জটিলতাগুলো ওদের মাথায় ঢোকে না। ওরা হচ্ছে যারা ওদের কাছে যায়, যতক্ষণ নির্বাচনের আগে তো সবাই প্রচারণা চালায়, যখন দেখে একটা মানুষ তার কাছে খুব আন্তরিকভাবে যাচ্ছে, তারা ওই আন্তরিকতাতে বায়াসড হয়ে যায়। তো এইটা আসলে নির্ভর করে কে কতটুকু আন্তরিকতা নিয়ে তাদের কাছে যাচ্ছে। তো নির্বাচনের ওদের যে মানে পদপ্রার্থী নির্বাচনটা ওরা ওভাবেই করে বলে আমি মনে করি। এই অঞ্চলের সবচাইতে বড় ক্রাইসিসটা আসলে আপনার কাছে কি মনে হয়, যেটা মূলত নির্বাচনী ইশতেহারে খুব বেশি আসে না? আপনার তো অবজারভেশনটা অনেক বেশি। আমার কাছে এখানে মনে হয় যে এখানে আসলে অসংখ্য সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে যে প্রান্তিক জনগোষ্ঠী, সবাই বলে এদের কথা, কিন্তু এদের জীবনমানের কোনো উন্নয়ন নিয়ে ওভাবে আসলে কেউ ভাবে না। যেমন আমাদের পার্বত্য অঞ্চলের মধ্যে খাগড়াছড়ি একটা পর্যটন এলাকা, কিন্তু পর্যটন নিয়ে আসলে প্রান্তিক জনগোষ্ঠী বা জনজীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে না দিয়েও পর্যটনকে ডেভেলপ করা যায়, কিন্তু ওই জিনিসটা নিয়ে কখনো কেউ কাজ করে না। যেমন আগেও আমরা দেখেছি আমাদের পাহাড়ি নারীরা, যারা আদিবাসী নারী প্রান্তিক জায়গায় থাকে, ওরা খুব ওপেনলি চলাচল করে, ওদের ড্রেস আপ বলুন, ব্লাউজ পরে না, বা এটা হচ্ছে সংস্কৃতি। আমরা খুব নর্মালি দেখেছি, এখানে কখনো ধর্ষণ হতে বা কখনো ওইভাবে নারী নির্যাতনের শিকার হতে তেমন একটা দেখা যেত না। কিন্তু এখন এই যে ট্যুরিস্ট আসে, তারা ম্যানার্স জানে না, তারা দেখা যাচ্ছে যাচ্ছে পথে কোনো পাহাড়ি পরিবার দেখেছে কোনো রমণী গোসল করছে বা কোনো কিছু, ইচ্ছে হলো তার সে একটা ছবি তুলে নিল উইদাউট কনসার্ন। এটা আসলে করা যায় না। তো আমার মনে হয় যে যদি এই পর্যটন খাতে বলি, জনজীবন, এইগুলো আসলে কিছু রুলস করে দেওয়া দরকার। যেমন আপনি যদি মানালি বা অনেক জায়গায় যান, জি। আপনি একটা কাগজের জাস্ট আপনি etiquette। হ্যাঁ ট্যুরিজম এমন রুলস আছে, আপনি যদি সামান্য একটা কমলার খোসাও ফেলেন, ওটার জন্য আপনাকে জরিমানা দিতে হবে নির্দিষ্ট জায়গায়। ঠিক তেমন আমাদের খাগড়াছড়িতেও যদি খাগড়াছড়ি বা পার্বত্য জেলাতেও যদি এই ধরনের কিছু রুলস রেগুলেশন ঠিক করা যেত, তাহলে মনে হয় মানুষ ট্যুরিস্টদের নিয়ে এতটাও আতঙ্কে থাকতো না। মানে কখনো কোনো ধরনের মানে ট্যুরিস্টদেরও জীবন মানে চলাটা অনেক ইজি হতো, আবার মানুষের যে জনজীবন এটাও ঠিক মতো থাকতো। একটা চমৎকার কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে ট্যুরিজম এটিকেট। যে ট্যুরিজম এটিকেটটা নিয়ে সত্যিকারের অর্থে বাংলাদেশের কোনো অঞ্চলেই খুব বেশি আলোচনা করা হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর থট। আপনার কাছে জানতে চাইবো, আপনি তো ঘর সামলাচ্ছেন এবং এই কাজটা কিন্তু কোনো সহজ কোনো বিষয় না। ঘর সামলানো অবশ্যই কঠিন একটা বিষয়। আপনার কাছে কি মনে হয় যে আপনি যেভাবে দক্ষ হাতে ঘর পরিচালনা করছেন, যারা দেশ পরিচালনা করে, তাদের আপনার কাছ থেকেও শেখার আছে? অবশ্যই শেখার আছে। কি কি শেখার আছে? সর্বপ্রথম যে জিনিসটা শেখার আছে সেটা হচ্ছে সততা। অবশ্যই একজন রাজনীতিবিদ সৎ হতে হবে, কারণ আমি যখন রাজনীতিবিদ হিসেবে মঞ্চে দাঁড়াই, আমি কিন্তু অনেক কিছুই বলি, তার মধ্যে হয়তো বা কিছু হবে, অনেক কিছুই পূরণ হবে না আমাদের। কিন্তু আমরা যখন সংসার সামলাই, তখন আমরা যে কথাগুলো বাচ্চাদেরকে দিই বা যখন বলি আর কি, আমার হাজব্যান্ড আসলে খাগড়াছড়ির বাইরে থাকে, তো সেক্ষেত্রে আমি একাই আমার সংসারটা সামলাচ্ছি। তো বাচ্চাদের জন্য আমি মা, আমি বাবা। তো যখন একজন রাজনীতিবিদ, উনি কিন্তু আমাদের মা এবং উনি আমাদের বাবা। তো উনি আমাদেরকে যেভাবে চালাবে আমরা সেভাবেই চলবো। উনি সৎ, আমরা সৎ। উনি ওনার দায়িত্ব পালন করবে, আমরা ফেসিলিটি পাবো। এখন আসলে যে কথাটা সবার মাঝ থেকে উঠে আসছে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সব দিকে পিছিয়ে। আমরা আমাদের সন্তানদেরকে, মা বাবা সবসময় চেষ্টা করে আমার সন্তানদের আমি একটা ভালো স্কুলে পড়াবো, ভালো শিক্ষাটা যাতে পায়। তো সেক্ষেত্রে আসলে খাগড়াছড়িতে ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুব কম, হাতে গোনা কয়েকটা।
তো আমি আসলে চাই, মানে আমার ব্যক্তিগত মতামত থেকে জি। চাই যে এমন একজন রাজনীতিবিদ এখানে আসুক, যে অবশ্যই পুরো খাগড়াছড়িকে প্রেক্ষাপটকে চেঞ্জ করার চিন্তা ভাবনা করবে, বিশেষ ক্ষেত্রে মানে শিক্ষাক্ষেত্রে। আপনার কথার সারমর্ম হচ্ছে ঠিক যেভাবে আপনারা কমিটমেন্ট দিয়ে নিজের সংসারটাকে সামলান, রাজনীতিবিদরা যদি তার এলাকার জনগণকে নিজের পরিবার মনে করত, তাহলে সেই জায়গাটা অনেকাংশে এগিয়ে যেতে পারতো। একটু আপনার কাছে আমি জানতে চাইবো, সেটা হচ্ছে সমতলের চাইতে পাহাড় অঞ্চল কতটুকু পিছিয়ে আছে, কম্বিনেশনটা কেন হচ্ছে না, এই ব্যাপারে আগামী নির্বাচনে যে প্রার্থী আসবেন আপনাদের এখানে, তার কাছে আপনার প্রত্যাশা জানতে চাচ্ছি। আমাদের এখানে খাগড়াছড়িতে সমতলার পাহাড়ের মানুষ অনেক পিছিয়ে, কিন্তু পিছিয়ে থাকাতে আমাদের সমতলের মতন কাজ হচ্ছে না। সমতলের জায়গায় মানুষগুলো অনেক এগিয়ে যাচ্ছে, যেমন ধরেন যানবাহন ক্ষেত্রে হচ্ছে, ট্রেনের ক্ষেত্রে, সব দিকে ওরা এগিয়ে, কিন্তু আমাদের পাহাড়ের লোকগুলো অনেক পিছিয়ে হলো। যেমন আমাদের এখানে কোনো বিমানের কোনো স্পটই নেই, তাহলে ট্রেনের কোনো স্পটও নেই। এই স্পটগুলো থেকে আমরা অনেক পিছিয়ে থাকাতে আমাদের পাহাড়ের লোকগুলো তার জন্য পিছিয়ে আছে। আপা, একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনার পরিবারে এই মুহূর্তে কে কে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পরিবারে আমি এবং আমার 3 সন্তান। আপনার হাজব্যান্ড? আমার হাজব্যান্ড 2 বছর হলো মারা গিয়েছেন। আপনার এক কাঁধে তো আসলে অনেকগুলো দায়িত্ব, নিজের দায়িত্বটাও আছে, আপনার সন্তানদের দায়িত্ব আছে। আমি একটু জানতে চাই যে আপনার এই সাফারিংসগুলো যদি ব্যালট পেপারে লেখা হতো, তাহলে কি বলতো সেই ব্যালট পেপার? আমার লাইফটা হচ্ছে একটা স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওখানে আমার দাবিগুলো হয়তো উঠে আসতো ব্যালট পেপারে। তো তার মধ্যে হচ্ছে আমি আমার কিছুটা ভোগান্তি তো গিয়েছি পেনশনে। তার মধ্যে গত মাস থেকে সেটাও বন্ধ হয়ে গিয়েছে। তো সেটার একটা প্রবলেম ছিল যে লাইফ ভেরিফিকেশন। তো সেটার জন্য কাগজপত্র এবং এনআইডি কার্ডও জমা দেওয়া হয়েছে। কিন্তু সেটা এখনো বন্ধ হয়ে আছে, বা কাজটা হচ্ছে না কেন মানে জানি না। প্রক্রিয়াগত জটিলতার মধ্যে আছে। প্রক্রিয়াগত জটিলতায় আছে। তো সেটাই উঠে আসতো যে হুট করেই যেন বা হঠাৎ করেই যেন এই পেনশনটা বন্ধ হয়ে না যায়। যারা সিঙ্গেল মাদার বা বিধবা আছেন তাদের জন্য তো এটা অনেক বড় সমস্যা। এটা যেন বন্ধ হয়ে না যায় এবং খুব তাড়াতাড়ি যাতে মানবিক দিক থেকে এবং দ্রুত যেন এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। মানে লাইফ ভেরিফিকেশনের যে প্রক্রিয়াটি, এটি যেন দ্রুত সম্পন্ন হয় এবং সরকারি কাজ বা নির্বাচনী যে সমস্যা এগুলো থাকবে, সমাধানও হবে। কিন্তু এই ধরনের অজুহাতে যেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের সন্তানরা না পড়ে। এলাকার অভিভাবক যিনি হবেন বা যারা হবেন, তাদের কাছে এই মানবিকতার আর্জিটা থাকবে কি? অবশ্যই থাকবে, মানবিকতার আর্জিটা থাকবে। আমরা আমাদের সন্তানদের একটা নিরাপদ ভবিষ্যৎ চাই, অনিশ্চিত ভবিষ্যৎ চাই না। এটা আমার না, প্রত্যেকটা সিঙ্গেল মাদারদের এটা একটা দাবি, এটা আমাদের ন্যায্য অধিকার, সেটাই আমরা চাইছি। ন্যায্য অধিকারের প্রসঙ্গে কথা হচ্ছিল, মৌলিক অধিকারের প্রসঙ্গে কথা হচ্ছিল, খাগড়াছড়ির এই অঞ্চলের ট্যুরিজম এটিকেট নিয়ে কথা হচ্ছিল, অনেকগুলো প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে এই আলোচনায়। আরও আলোচনা করতে চাই, গভীরভাবে বিশ্লেষণ করতে চাই, তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। আমাদের এবারের আয়োজনটা একটু ট্রিকি, কারণটা হচ্ছে এবার আমি আপনাদের প্রত্যেককে গায়ে বানা 1 কোটি টাকা করে দেব। 3 মাস সময় দেব। উনি হাসতেছে, ওনার এমনিতে অনেক টাকা পয়সা, উনি চিন্তা করতেছে 1 কোটি টাকা দিয়ে আমার কি হবে আর। এনিওয়েজ, গায়ে বানা 1 কোটি টাকা, 3 মাস সময়। এই অঞ্চলের মানুষের জন্য আপনারা কি করতে চান? আপনাকে দিয়ে শুরু করি, আপনার অনেক টাকা পয়সা। এটা একদমই ভুল ধারণা। কেন? এই অঞ্চলের উদ্যোক্তা মানে তার অনেক টাকা পয়সা। অন্যদের যেভাবে হচ্ছে ফেসিলিটি পাওয়া যায়, অ্যাকচুয়ালি আমাদের 3 পার্বত্য জেলায় ওই ফেসিলিটিগুলো পাওয়া যায় না আমাদের নারী উদ্যোক্তাদের। আমি এমনও দেখেছি, আমি যখন কোনো সেমিনারে অংশগ্রহণ করি, আমার সাথে সাথে যারা অন্য জেলা থেকে যারা নারী উদ্যোক্তারা আসেন, তারা অনেক ফেসিলিটি পান। এমনকি তাদেরকে অ্যাব্রোডে নিয়ে গিয়ে হচ্ছে ফেয়ারের যে সিস্টেম আছে ওরকম টাইপের হচ্ছে সিস্টেমগুলো করে দেওয়া হয়। কিন্তু আমাদের 3 পার্বত্য জেলার নারী উদ্যোক্তাদের ওই জিনিসগুলো দেওয়া হয় না। তো আমরা অনেক পিছিয়ে আছি, অন্য জেলার নারী উদ্যোক্তাদের চেয়ে আমাদের নারী উদ্যোক্তারা প্রচুর পিছিয়ে আছি। তো এজন্য আমাদের যে টাকা যে কথাটা তুলে ধরলেন, ওটা আসলে হচ্ছে আমাদের অতটুকু হচ্ছে আমরা পৌঁছাতে পারি। আচ্ছা, এখন যদি আমি আপনাকে 1 কোটি টাকা দেই, 3 মাস সময় দেই, এই অঞ্চলের জন্য আপনি এমন কি করতে চান যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে?
আমি হচ্ছে সমাজ নিয়ে কাজ করতে চাই, যেহেতু হচ্ছে এখানে আমাদের 3 পার্বত্য জেলার যে প্রত্যন্ত এলাকাগুলো আছে ওরা অনেক কিছু থেকে বঞ্চিত। ওদের হয়তো বা আপনার বিশুদ্ধ পানি আপনার ওরা পায় না, তারপর হচ্ছে যে যাতায়াত ব্যবস্থাটা আছে ওটা পায় না, অনেকের আছে যে ঘর বাড়িও নাই, ঠিক আছে। তো আমি চাই যে ওদেরকে আমি কোনো কিছু দিয়ে তাদের একটা ব্যবস্থা করে দিতে পারি, যদি আমার ওটা আমার ওই জিনিসটা যদি আমি প্রভাবে যদি থাকতাম, তো আমি চাইবো যে ওদের ওইভাবে হচ্ছে আমি ওদেরকে একটু ভালো করে রাখার চেষ্টা করে দিয়ে দিতাম। এই পাশে একজন প্রথম ভোটার আছেন, আপনার কাছে আমার প্রশ্নের জায়গা হচ্ছে, আপনি তো স্টুডেন্ট, কিন্তু কালকে যদি আপনাকে ক্ষমতার একটা চেয়ার দিয়ে দেওয়া হয়, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হয়, 3 মাস সময় দেওয়া হয়, আপনি এই অঞ্চলের জন্য কি করতে চান যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে? এই অঞ্চলে আমি প্রথমে বলেছিলাম যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শুধু কিছু সংখ্যক কলেজ আছে, আমি এখানে একটা বিশ্ববিদ্যালয় করব, তারপর একটা নার্সিং কলেজ, তারপর আরও এরকম যা আছে তা করতে চাই। সেহেতু আমার মনে হয় যে 1 কোটি টাকা একটু কম হয়ে যায়, আর একটু বেশি হলে ভালো হয়। তার মানে আপনি এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি করতে চান, ভালো শিক্ষা প্রতিষ্ঠান আনতে চান। একটু আপনার কাছে আমি জানতে চাই, সেটা হচ্ছে যে 1 কোটি টাকা যদি আপনাকে দেওয়া হয়, 3 মাস সময় দেওয়া হয়, 3 মাসের মধ্যে আপনি এমন কি রেভলিউশন করতে চান যেটা দৃষ্টান্ত হয়ে থাকতে হবে? আমি বর্তমানে একজন উদ্যোক্তা, কিন্তু তার আগে আমি সংস্কৃতি অঙ্গনের সাথে অনেক বছর যুক্ত ছিলাম। সো আমি মনে করি যে আমি যেহেতু চাকমা কমিউনিটির একজন নারী, আমি মনে করি আমার নিজস্ব যে সংস্কৃতি রয়েছে বা ঐতিহ্য রয়েছে, এটা যেন আমি সবার সামনে তুলে ধরতে পারি এবং অর্থনৈতিকভাবেও যেন আমরা এগোতে পারি। সেজন্য আমি আমাদের একদম প্রান্তিক পর্যায়ে যে সকল নারীরা রয়েছেন বা যে সকল উদ্যোক্তারা রয়েছেন, যারা ধরেন যাতায়াত ব্যবস্থা ওইরকম সুবিধা পাচ্ছেন না বা হচ্ছে নিজেদের প্রোডাক্টটা শোকেস করার জন্য ওইরকম সুযোগ পাচ্ছে না, এরকম নারীদেরকে নিয়ে একটা ইনস্টিটিউশন করতে চাই। এবং হচ্ছে যারা বর্তমানে কাজ করছেন, যারা একদম প্রসেসগুলো লিগ্যাল প্রসেস, যেমন ট্রেড লাইসেন্স থেকে শুরু করে 3 বিন করার যে সকল প্রসেসগুলো ওনারা জানেন না, ওনাদেরকে ট্রেন আপ করার জন্য এখানে 3 মাসের একটা কোর্সের ব্যবস্থা করতে চাই। বাহ, মাশাআল্লাহ, আপনি সেই জায়গাটায় নতুন আরও উদ্যোক্তা তৈরি করতে চান। আপনাকে যদি 1 কোটি টাকা দিয়ে দেওয়া হয়, 3 মাস সময় দেওয়া হয়, 3 মাসের মধ্যে কি করতে চান মানুষের জন্য? 3 মাস সময়ের জন্য আমি মনে করব যে আমাদের পাহাড়ে 1 কোটি টাকা আমার হবে না, আমার আরও লাগবে। আচ্ছা, আরও দিয়ে দিলাম। আর আমার হচ্ছে, আমি প্রথমত চিন্তা করছি প্রান্তিক পর্যায়ে, আমরা তো মাঠে ঘাটে চলাফেরা করি এবং প্রান্তিক পর্যায়ে আমরা যাই, গিয়ে আমরা যখন তাদের দেখতে পাই যে যারা থাকতে পারছে না, বিশেষ করে বাসস্থানটা এবং পানির সমস্যাটা যেটা, তো আমি চাই যে তাদেরকে প্রথমত হচ্ছে বাসস্থানের ব্যবস্থা করে দিব এবং পাশাপাশি নিরাপদ মাতৃত্বের জন্য এবং যে বিশুদ্ধ পানির যে ব্যবস্থাটা, সেই বিশুদ্ধ পানির যেই নলকূপের মাধ্যমে হোক, যেভাবে হোক, আমি এটা প্রজেক্ট নিয়ে ওটা করতে চাই। তাহলে আমার আরও কিছু বেশি টাকা লাগবে এখানে। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হলো, 3 মাস সময় দেওয়া হলো, এই এলাকার মানুষের জন্য কি করতে চান? আমি তো প্রথমেই বলবো যে চিকিৎসা খাতে এটা ব্যবহার করার জন্য, কারণ আমাদের শুধু পাহাড়ে নয়, প্রত্যেকটা জেলায় বলেন, উপজেলায় বলেন, আমাদের যে হাসপাতালগুলো বরাদ্দ দরকার রোগীদের সেবার জন্য। আমাদের যেমন খাগড়াছড়ি জেলাতে শুধু একটাই সদর হাসপাতালটা আছে, কিন্তু তার পাশাপাশি যদি এই যে উপজেলাভাবে স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা হতো, আমাদের ওই যে দুর্গম এলাকা থেকে রোগী আস্তে আস্তে ওরা মারা যেত না পথের মধ্যে। তো ওরকমভাবে যদি প্রত্যেকটা জেলায় যদি সদর হাসপাতাল মানে উপজেলা কেন্দ্রিক হাসপাতাল তৈরি করা হয়, আমি মনে করি এটাই সবচেয়ে বেটার হবে। এবং পাশাপাশি যাতায়াত, যে দুর্গম এলাকাগুলোতে এমনও আছে যে অলি গলির মধ্যে মানে আপনার একটা যে সিএনজি যাবে বা একটা রিক্সা যাবে, ওই সিস্টেম কোনো নাই। তো আমাকে যদি প্রথমে ওই টাকাটা দেওয়া হয়, আমি এটাই মনে করব চিকিৎসা খাতে আগে ব্যবহার করব। আপনার কাছে আসবো একজন ক্রীড়াবিদ হিসেবে। 1 কোটি টাকা দেওয়া হলো 3 মাসের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য আপনি কি করতে চাইবেন? আমি সবার আগে এখানে যারা মেয়েরা আছে তাদের একটা লিগ দেওয়ার চেষ্টা করব, আর খাগড়াছড়িতে একটা ক্রীড়া ইনস্টিটিউট করার চেষ্টা করব। ছেলেদের পাশাপাশি এখানে মানে মেয়েদের খেলাতে এত হয় না ছেলেদের তুলনায়, তো এই কারণে আমি ওই টাকাটা ওখানে ইনভেস্ট করতে চাই। ওই টাকাটা সেখানে ইনভেস্ট করতে চান এবং ক্রীড়া ইনস্টিটিউটের কথাটা আপনি বলছিলেন, যেটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাছে আসবো, আপনাকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, আপনি ধরে নেন যে আপনি যে চেয়ারটাতে বসে আছেন সেটা ক্ষমতার চেয়ার, প্রথম 3 মাসের জন্য আপনাকে 1 কোটি টাকা দেওয়া হলো, আপনি কি করবেন এই 3 মাসে? আমাকে যদি ক্ষমতার চেয়ারে বসানো হয়, প্রথমে আমি হাত দেব পলিসি মেকিংয়ে। যে পলিসি মেকিংগুলো আমরা জানি আমাদের পার্বত্য অঞ্চলে অনেক
ঘন বন আছে, জঙ্গল আছে এবং সংরক্ষিত বনও আছে, যেখানে আমি খুব হতাশ হই আমি যখন প্রান্তিক জায়গায় যাই। আপনি যদি বাঘাইছড়ির দিকে যান, পাহাড়ের চূড়া থেকে যদি তাকান, সমস্ত দিকে আপনি দেখবেন শুধু সেগুন বাগান, যেটা কিনা প্রকৃতির জন্য খারাপ। আমরা অলরেডি জেনেছি অনেকেই এখানে পানির সমস্যা আছে। আমরা খুব ভালো করে জানি সেগুন পানিকে একদম আপনার মাইলকে মাইল গভীর থেকে এবং বাতাস থেকেও সে পানি শুষে নেয়। এটা একটা আমাদের পাহাড়ের জন্য বিরাট বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আমি প্রথমে ওই পলিসি মেকিংয়ের জায়গাতে হাত দিতাম, যেখানে সমস্ত সেগুন গাছগুলোকে মানে একদম ধ্বংস করে দেওয়া হবে, এটা কেটে ফেলা হবে এবং কোনো চারা থাকবে না, কোনো বীজ থাকবে না। এবং আমি ওই জায়গাগুলোতে কোনো ঔষধি গাছ বা যে গাছগুলো আমাদের প্রকৃতির জন্য ভালো, এই ধরনের গাছ আমি লাগানোর উদ্যোগ নেব। এবং বন বিভাগ বা যেটাই হোক, যেহেতু আমি পলিসি মেকিংয়ের জায়গায়, তখন আমি এই উদ্যোগটা সর্বপ্রথম নেব। তখন গিয়ে আমার পরিবেশ ঠিক হবে, যেটা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো কিছু হবে। এবং আমাদের পর্যটন এলাকা হিসেবেও যদি আমরা তখন দেখাতে যাই, তখন খাগড়াছড়ি বা 3 পার্বত্য জেলা অনেক সমৃদ্ধ হবে এবং অনেক সুন্দর হবে বলে মনে করি। এই কাজগুলো করতে আসলে টাকাটা খরচ করার প্রয়োজন নেই, এগুলো পলিসির জায়গা। আর টাকাটা আমি খরচ করতাম সর্বপ্রথমে প্রান্তিক যে এলাকাগুলো আছে, আমি এর আগেও বলেছি, এখানে শিক্ষার্থীরা মানসম্মত কোনো শিক্ষা পায় না, যেহেতু এখানে জবাবদিহি করার মতো কেউ থাকে না। ওইখানে স্কুলগুলোতে কেউ দেখার মতো নেই, ওখানে আদৌ শিক্ষার আলো কতটুকু ছড়াতে পারছে, আদৌ আলো পাচ্ছি কি না। আমি ওই জায়গাগুলোতে রেগুলার মনিটরিংয়ের একটা জায়গা রাখতাম, ওই প্রান্তিক শিশুগুলো যাতে উঠে এসে নিজেদের প্রতিভাগুলোকে তুলে ধরতে পারে, তারা যাতে আদৌ তারা ঠিকমতো তাদের শিক্ষাটা কাজে লাগাতে পারছে, এরকম একটা প্রসেস আমি করতাম। আমার কাছে মনে হয় যে আমার কাছে যদি ক্ষমতা থাকতো, আমি আপনাকে কালকেই ক্ষমতার চেয়ারটা দিয়ে দিতাম। আপা, একটু আপনার কাছে জানতে চাইবো, আলু পটল পেঁয়াজের দাম কমানো ছাড়া আপনি যদি কালকে ক্ষমতায় বসেন, 1 কোটি টাকা পান, 3 মাসের মধ্যে কি করবেন? আলু পটল পেঁয়াজের দাম তো কমাবেন আপনি, সেটা আমি জানি, এছাড়া আর কি করবেন? আসলে আলু পটল পেঁয়াজ এটা গৃহিণীদের নিত্য প্রয়োজনীয়, কিন্তু তার বাইরেও আমাদের একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমরাও চাই আত্মনির্ভরশীল হতে, স্বনির্ভর হতে। তো গৃহিণীদের ক্ষেত্রে এই জিনিসটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো আমি যদি ক্ষমতা পাই বা আমাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, আমি প্রথমে হচ্ছে গৃহিণীদেরকে আত্মনির্ভরশীল হতে সহযোগিতা করব। এখন হচ্ছে সংসার সামলানোর পাশাপাশি আমরা অবশ্যই শিক্ষিত, কারণ একটা বাচ্চাকে শিক্ষিত করতে হলে মা শিক্ষিত হওয়া অনেক বেশি জরুরি। তো আমরা অনেকে চাকরিটা করতে পারি না, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আত্মনির্ভরশীল হলে, আমাদের যদি আমরা সরাসরি বলা যায় যে আমরা যদি উদ্যোক্তা হতে পারি, তাহলে হচ্ছে আমরাও দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারবো, দেশের অর্থায়নে সহযোগিতা করতে পারবো। তো আমি হচ্ছে গৃহিণীদের নিয়ে কাজ করতাম, যারা চাকরি করার সুযোগ পাচ্ছে না, সংসার সামলাচ্ছে, ওরা অন্তত পক্ষে হস্তশিল্প শিখুক, তারপর নিজের শিক্ষাটা সব কাজে লাগাক, যাতে সে ঘরে বসেই সে যাতে ইনকাম করতে পারে। কর্মসংস্থান তৈরি করতে চান। আপা, আপনাকে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হলো 3 মাসের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য কি করতে চাইবেন? আমি এই অঞ্চলের মানুষের জন্য করতে চাচ্ছি যে আমাদের এখানে শিক্ষার হারটা একটু কম, তার জন্য এখানে যে কলেজগুলো আছে তার পাশাপাশি আমাদের এখানে বিশ্ববিদ্যালয় নেই, একটা বিশ্ববিদ্যালয় হওয়ার অতি প্রয়োজন। আর তার সাথে আমি কিছু বৃদ্ধ আশ্রম, জি, ওইটা বৃদ্ধ আশ্রমটা আমাদের অবশ্যই দরকার। অনেক ফ্যামিলিতে আছে, এমন কতগুলো ফ্যামিলিতে আছে যে ছেলেরা মাকে ভাত খাওয়াতে চাচ্ছে না, দিতেও চাচ্ছে না ভাত, এমনকি ওনাকে বাহিরে বাহিরে ঘোরা লাগে, কোথায় মানে ভিক্ষা করা লাগে, যে কি করবে ওটা ওরা জানো না, ওদের চিকিৎসা হচ্ছে না, খাবার তো জুটেই না, চিকিৎসা করতে হবে। তার জন্য এখন একটা বৃদ্ধ আশ্রম যদি আমাদের এখানে থাকে, সব বৃদ্ধরাই ওখানে থাকতে পারবে, মানে ওরা একটা ওদের একটা স্থান হবে, স্থানটা মানে ওইটা নিজের ঘরের প্রবীণ মতনই। জনগোষ্ঠীর জন্য চিন্তা করতে Yes. যাচ্ছেন। আপা, আপনার কাছে জানতে চাইবো, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হলো, ক্ষমতার চেয়ারে বসিয়ে 3 মাস সময় দেওয়া হলো, কি পরিবর্তন করতে চান? আমার একটু ভিন্ন চিন্তা ভাবনা আছে, সেটা হচ্ছে আমি একটা মেডিকেল কলেজ স্থাপন করতাম, কারণ যেখান থেকে গড়ে উঠতো সৎ এবং নিষ্ঠাবান কিছু চিকিৎসক। কারণ এই পর্যায়ে আসা পর্যন্ত অনেক স্ট্রাগল করতে হয়েছে। হাজব্যান্ড মারা যাওয়ার সময় যদি আমার কাছে মনে হয় যদি কিছুটা সময় পেতাম, এটা আমাকে সবসময় আফসোস করতে হয়, কারণ হায়াত মৌত আল্লাহর হাতে। তারপরও যোগাযোগ ব্যবস্থাটা এত খারাপ ছিল, তাইন্দঙের মতো একটা প্রত্যন্ত এলাকায়, যেখানে একটা হসপিটাল নাই, ভালো একটা ক্লিনিক নাই, ভালো একটা ডক্টর নাই, আমি যে দেখাবো যে তার জীবনটা আদৌ আছে কিনা, সে অবস্থাটা সেই সময়টুকু পর্যন্ত আমি পাইনি। তারপরও আমি দৌড়েছি, সেখান থেকে আসতে আসতে প্রায় আমার 1.5 ঘন্টার মতো সময় লেগেছে পানছড়ির মতো একটা জায়গায় আসতে।
যেখানে ডক্টর ইসিজিতে নেওয়ার পর বললো যে এইমাত্রই উনি মারা গিয়েছে। তো আসলে এটা আমার জন্য খুবই কষ্টকর বিষয় যে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু যদি চিকিৎসাটা করাতে পারতাম, মনকে বুঝাতে পারতাম যে হ্যাঁ ভালো একটা চিকিৎসা করতে পেরেছি, তো যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা আমি অবশ্যই করার চেষ্টা করতাম, একটা মেডিকেল কলেজের ব্যবস্থা করতে পারতাম যদি, আর হাসপাতাল নিয়ে আমি একটু কাজ করতাম। কারণ আমাদের যে খাগড়াছড়ির যে হসপিটালটা, এখানে আইসিইউর অবস্থা খুবই খারাপ। যেখানে আইসিইউতে কারোর ঢোকাই নিষেধ, সেখানে পুরো দরজাটাই থাকে খোলা, যেখানে সবাই আসছে যাচ্ছে। ক্রিটিক্যাল একটা রোগী ভর্তি হওয়ার পর সেখানে দেখা গেছে যে একদিনও রাখা সম্ভব হয় না, বলে দেওয়া হয়, এখান থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয় যে রাখা যাবে না, বা যদি রাখা হয় তাহলে সে তো মৃত্যুর সাথে লড়ালড়ির মতো অবস্থা। তো আমি এই হসপিটালটা নিয়ে কাজ করতাম, শিশু মৃত্যু এবং হচ্ছে যারা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে তাদেরকে নিয়ে আমি একটু কাজ করতাম, এটাই। জীবন যেখানে তুচ্ছ, সেই জায়গাটাতে বাকি সব কিছুই কিন্তু বিলাসিতার নাম। তিনি চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, অনেকে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, অনেকে সামগ্রিক জীবনযাত্রা নিয়ে কথা বলেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আলোচনাটা অনেক বেশি মাত্রায় জমে উঠেছে। আরেকটু জমাতে চাই, আরেকটু কথা বলতে চাই, আরেকটু কথা শুনতে চাই, আরও একটা ছোট্ট বিরতির পর। খাগড়াছড়িতে আসার পর আমার একটা বিষয় মনে হচ্ছে, তা হলো এখানকার নারীরা শুধুমাত্র ভোটার হিসাবেই ভালো না, তারা পলিসি মেকার হিসাবেও ভালো, কারণ অনেকগুলো আইডিয়াস কিন্তু আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে পারছি। এবারের রাউন্ডটা আরেকটু ট্রিকি। এর আগে আপনাদেরকে 1 কোটি টাকা দিয়েছি। এবার ধরে নেন আপনার বন্ধু কাল এমপি হলো, আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড কাল এমপি হলো, তার কাছ থেকে সর্বপ্রথম কোন ফেভারটা আপনি নিতে চাইবেন? আপনাকে দিয়ে শুরু করি। আসলে বন্ধু এমপি হওয়ার পরে কি আদৌ আমাকে বন্ধু হিসেবে যেভাবে চিনে সেভাবে চিনবে কি না, এটাও একটা প্রশ্ন। তবে আমি আগে যেহেতু বলেছি যে আমি প্রান্তিক অঞ্চলের যে সকল নারীরা আছেন যারা হচ্ছে উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান, তাদের জন্য ট্রেনিংয়ের বা ধরেন ওনাদের যা যা সুবিধা লাগে জীবনযাত্রা মান উন্নয়ন করার জন্য, অর্থনৈতিক উন্নয়ন করার জন্য, এই উপকারটাই আমি চাইবো আমার বন্ধুর থেকে। আমি বলবো যেন এমপি হওয়ার পরে উনি যে সকল ধাপে ধাপে কাজ করেন না কেন, এই ধাপটাতেও যেন একটু খুব নজরদারি করে দেখেন। ধরেন আপনার বন্ধু আপনার কথা শুনতে চাইলো না, বন্ধু হিসেবে তখন কি করবেন, কিভাবে শোনাবেন? আসলে একজন এমপিকে ওভাবে কথা শোনানোর তো মানে ওইরকম, আপনার তো বন্ধু বন্ধু হলে ওটাই তো বললাম প্রথমে যে বন্ধু এমপি হওয়ার পরে কি আদৌ আমাকে চিনবে বা ওইরকম কি বন্ধুত্ব রাখবে। ওকে, এই জায়গাটা একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু থেকে যাচ্ছে, একটু ওর কাছে চলে আসবো। আপনার বন্ধু যদি কালকে এমপি হয়, তাকে দিয়ে কোন কাজটা করাবেন? না করতে চাইলেও জোর করে করাবেন? আমার অনেক বন্ধুই আছে যে কিনা বিয়ে করে ফেলতে চায়, আচ্ছা, পড়াশোনা করতে চায় না। সে যদি এমপি হয় তাহলে তাকে দিয়ে জোর করে পড়াশোনা তো করতে হবে, তাকে দিয়ে আমি জোর করে একটা বিশ্ববিদ্যালয় খোলাবো, অ্যান্ড সাথে আরও কিছু কলেজ খোলাবো, যেন যেহেতু আমাদের এখানে কলেজের সংখ্যা কম, সেখানে সাবজেক্টের সংখ্যাও কম, তো সেগুলো একটু বাড়ানোর জন্য তাকে উৎসাহিত করব। আপা আপনার কাছে জানতে চাইবো, আপনার কোনো বন্ধু, আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড যদি কালকে এমপি হয়ে যায়, তার কাছে আপনি প্রথম কোন ফেভারটা চাইবেন? ঠিক আছে, ধন্যবাদ। আমার ক্লোজ ফ্রেন্ড বা অন্য কেউ তো এবার এমপি প্রার্থীও হন নাই, তো আমি একটু অন্যভাবেই বলছি বিষয়টা। উনি যিনি এমপি হবেন ইনি আমার অভিভাবক হতে পারেন, বাবার সমতুল্য হতে পারেন। তো আমি বলতে চাই যে আমার সেই অভিভাবকের কাছে আমার দাবি থাকবে, প্রথমত হচ্ছে আমি যেহেতু নারী, আমি চাই যে আমাদের পাহাড়ের প্রত্যেকটা নারী আত্মনির্ভরশীল হোক, প্রত্যেকটা নারীর এক একটা কর্মসংস্থান থাকুক, যার যার ক্যাটাগরি অনুযায়ী, যার যার যোগ্যতা অনুযায়ী তাকে সেই কর্মসংস্থানের ব্যবস্থার জন্য উনি করে দেয়। বিশেষ করে আমরা নারীরা আমরা অনেকটাই আইটি দিক থেকে আমরা দুর্বল, তো আমি চাইবো যে আমাদের আইটি প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে আরও এদিকে অগ্রসর করানোর জন্য। এবং আমরা জানি যে আমরা নারীরা উন্নতি করা মানে এই পাহাড়ের উন্নতি হওয়া, এই পাহাড়ের উন্নতি হওয়া মানেই হচ্ছে এই বাংলাদেশের উন্নতি হওয়া। সুতরাং বিশ্বের দরবারে আমরা চাই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে, বাংলাদেশের উন্নয়নের খাতে বাংলাদেশ যেন বিশ্বের মুখে তাক করিয়ে দাঁড়াতে পারে, এবং বিশ্বের কোনো দেশ থেকে যেন আমরা আর অনুদান আনতে না হয়, আমরাই যেন বিশ্বের অন্যান্য দেশকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, এটাই। ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো, আপনার কোনো ফাঁকিবাজ স্টুডেন্ট যদি কালকে এমপি হয়, ওরা আপনি কিভাবে লাইনে আনবেন? দ্বিতীয়ত ওর কাছে আপনি কি চাইবেন এলাকার জন্য? আমার তো সর্বপ্রথমে আমার স্টুডেন্টটা সততার মধ্যে আছে নাকি সেটা যাচাই করতে হবে। সে যদি সততা নিয়ে বড় হয়, তাহলে ও যদি এমপি হয়, আমি সর্বপ্রথমে প্রত্যেক
স্টুডেন্টকেই বলবো যে যে আমাদের অসহায় যেগুলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং মৌলিক চাহিদা আছে ওগুলো মেটানোর জন্য। আর পাশাপাশি বলবো যে যদি সৎ হয়ে উঠো তাহলে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দুর্নীতিগুলো দমন করার জন্য। ধরেন আপনি তো শিক্ষক, যদি আপনার স্টুডেন্ট আপনার কথা না শুনে এমপি হওয়ার পর কান ধরে দাঁড় করে রাখবেন? অবশ্যই কান ধরে দাঁড় করে রাখবে, তাকে তো পানিশমেন্ট দিতে হবে। পানিশমেন্ট না দিলে তো শিক্ষাটা কোত্থেকে পাবে? আপনি শিক্ষক, আপনি সেই কাজটা করতে পারেন, আপনার সেই অধিকারের জায়গাটা আছে। আপু একটু আপনার কাছে জানতে চাইবো, আপনার কোনো ফ্রেন্ড যদি কালকে এমপি হয়, ধরেন সে একজন ক্রীড়াবিদ, সে এমপি হলো, আপনি তার কাছে কোন ফেভারটা চাইবেন ক্রীড়াঙ্গনের জন্য? ক্রীড়াঙ্গনের জন্য সবার আগে আমি হচ্ছে যারা দূর দূরান্ত থেকে খেলতে আসে তাদের জন্য আবাসিক মানে হোস্টেলে রাখার জন্য যে ইয়াটা আছে ওইটা করার জন্য বলবো। আর যারা ভালো খেলোয়াড় এবং ভালো লেখাপড়া জানে তাদেরকে একটা মানে কর্মসংস্থানের বা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য আবদার করব আর কি। অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও ক্রীড়াঙ্গনের মানুষ, আপনার এই কথা শুনলে আমার কাছে একটু আপন আপন লাগে। আপা, আপনার কোনো বন্ধু যদি এমপি হয়ে যায় কালকে, তার কাছ থেকে আপনি কোন ফেভারটা চাইবেন, নিজের জন্য না এলাকার মানুষের জন্য? আসলে রাজনীতিবিদ বলি আর জনপ্রতিনিধি বলি, তারা যখন নির্বাচন আসে তখন এক কথা বলে, আর যখন নির্বাচনের পর যখন সফলতা লাভ পায় তখন কিন্তু কাউকে আর চেনে না। ঠিক আছে, এটা কিন্তু আমরা বরাবর দেখে আসছি। তো ফ্রেন্ড লিস্ট ছোট হয়ে যায়। জি, তো তারপরও হচ্ছে আমি বলবো, যদি আমার বন্ধু বা আমার কোনো পরিচিত কেউ যদি আপনার এই যে নির্বাচনে যদি এমপি হন, তাহলে আমি সবার আগে বলবো নারীদেরকে যে পিছিয়ে রাখা হচ্ছে সেটা যাতে সঠিকভাবে কাজ সুযোগ করে দেওয়া হোক, এবং আমরা যাতে পুরুষদের সাথে যাতে আমরা তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারি, এবং প্রত্যেকটা নারীকে যাতে ওইভাবে তুলে ধরা হোক যাদের প্রচুর হচ্ছে যোগ্যতা আছে, যে সামনে আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে আপনাকে দেশ বিদেশ হচ্ছে নিয়ে যেতে পারবে, এবং ওই স্থানে রেখে ওকে ভালো একটা সুযোগ করে দেওয়া হোক। আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন করব, আপনি তো একজন উদ্যোক্তা, কেউ যদি রাজনীতিবিদ হতে চায় এবং সেই জায়গায় যদি আপনার সহযোগিতা চায়, আপনি তার মাঝে প্রথম কোন গুণটা দেখে তাকে সহযোগিতা করবেন? আমি সবার আগে হচ্ছে চিন্তা করব যে সে আসলে অন্য মানুষদের জন্য কি চিন্তা করছে। ঠিক আছে, তো একটা জনপ্রতিনিধি বা একজন লিডারকে অবশ্যই চিন্তা করতে হবে আমার পাশাপাশি অন্যান্য যারা আছে তারা কি সুযোগ সুবিধা পাচ্ছে নাকি বঞ্চিত আছে, কোনো বিষয় নিয়ে কি কোনো ব্যাপারে কি তারা কি খুবই পিছিয়ে পড়ছে। তো এই জিনিসগুলো আমি সবার আগে হচ্ছে আমার চিন্তা করতে হবে। শুধু আমি একা ভালো থাকলে কিন্তু হবে না, ওনাদের মাধ্যমে কিন্তু আমি এই পজিশনে আসছি, এই স্থানে আমি আছি। তো শুধু আমার লাভ, আমার বেনিফিট, আমি এগুলো চিন্তা করলে হচ্ছে আমি কখনোই একটা ভালো জনপ্রতিনিধি হতে পারবো না। ঠিক আছে, তো আমি চাইবো যে আমার সাথে সাথে যাতে আমার যতগুলো মানুষ আছে, আমার এলাকার যত মানুষ আছে, তারাও যাতে ওই সুযোগ সুবিধার মধ্যে থাকুক এবং সব ভালো কাজ নিয়ে যাতে সামনে এগিয়ে যেতে পারে। আপা, আপনার কোনো বন্ধু যদি মেম্বার অফ পার্লামেন্ট হয়, তার কাছে আপনি কোন ফেভারটা চাইবেন এলাকার মানুষের জন্য? আর যদি দিতে অস্বীকৃতি জানা তখন কি করবেন? আচ্ছা, আমার বন্ধু যদি রাজনৈতিক পার্লামেন্টে যায়, প্রথমে আমি খুব খুশি হব, কারণ আমার বন্ধু পাওয়া মানে এটা এক প্রকার আমার অর্জন। তো আমি প্রথমেই ওকে কখনো আমি ওকে সঙ্গ ছাড়বো না, ও ভালো হোক মন্দ হোক। আমি সবসময় চাইবো মন্দের পথ ছেড়ে ভালোতে আসুক, এবং আমি চাইবো ওকে উপলব্ধি করানোর প্রান্তিক মানুষদের, জনমানুষের যাতে সে প্রতিনিধি হয়ে উঠতে পারে। আমি সে প্রত্যেকটা জায়গাতে তাকে নিয়ে যাব, সে প্রত্যেকটা জায়গার মানুষগুলো কিভাবে জীবনযাপন করে, সে একজন প্রতিনিধি হিসেবে না, সে একজন ওই মানুষগুলোর মতো যাতে সে অন্তত একটা দিন একটা রাত ওইখানে জীবনযাপন করে আসতে পারে, আমি ওকে ওই উপলব্ধিটা করানোর চেষ্টা করব। রাজনীতি বলতে যেটা আসলে অ্যাকচুয়ালি বোঝায়, এটা কিন্তু হচ্ছে সেবা করা, জনগণের প্রতিনিধি হয়ে জনগণের সমস্যাগুলোকে তুলে ধরা এবং জনগণের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা। তো আমি ওকে ওই কথাটাই আমি ওকে বারবার মনে করানোর চেষ্টা করব, যাতে সে তার নিজের পথ থেকে সরে না যায়, এবং আজ পর্যন্ত যারা যারা এই প্রতিনিধি হিসেবে যাওয়ার পর নিজেদের পথ থেকে, ট্র্যাক থেকে সরে গেছে, তাদের এখন অবস্থানটা কোথায় এবং সেও কি ওই অবস্থানে যেতে চায় কি না, এটা আমি আমার বন্ধুকে সবসময় মনে করিয়ে দিব, যাতে ওর
নেতৃত্বটা বিকাশ করতে পারে, যাতে ও কখনো নেতৃত্বে যদি নাও থাকে তারপরও যাতে মানুষের মনে আজীবন সে থেকে যায়, আমি ওই উপলব্ধিটা করানোর চেষ্টা করব। একটা মার্ক স্থাপন করে রেখে যেতে চান। আপা, যদি আপনার কোনো বন্ধু মেম্বার অফ পার্লামেন্ট হয় তাকে দিয়ে কোন কাজটা করাবেন? আমার বন্ধু মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পরে আমাকে মনে রাখলেই ভালো। তো সর্বপ্রথম যে কাজটা আমি ওকে দিয়ে করাতে চাই সেটা হচ্ছে আসলে শিক্ষাক্ষেত্রে কাজ করাতে চাই, কারণ শিক্ষাটা অনেক বেশি জরুরি। আর আমার এই এলাকায়, আমার খাগড়াছড়িতে শিক্ষার মান অনেক কম, অনেক পিছিয়ে। তো সেক্ষেত্রে আমি আমার বন্ধুকে প্রথমেই চাইবো যে সে শিক্ষাক্ষেত্রে কাজ করুক। শিক্ষাক্ষেত্রে কাজ করাতে চান। আপা, আপনার কোনো বন্ধু যদি মেম্বার অফ পার্লামেন্ট হয় তাকে দিয়ে কোন কাজটা করাতে চান মানুষের জন্য? আমি তো ওর বন্ধু, আরও আমি যাবো ওর সাথে আরও ঘনিষ্ঠভাবে থাকার জন্য, বন্ধুত্বটা বাড়ানোর জন্য। আমার চারপাশে যে অসুবিধাগুলো থাকবে ওগুলোকে একটু জটিলভাবে করার জন্য সিদ্ধান্তটা নিতে বলবো ওকে। অর্থাৎ মানুষের কাজটা যাতে অনেক সহজ সহজ হয়ে যায় সেই জায়গাটার জন্য আপনি পরামর্শ দেবেন। আপনি দেবো। কনসালটেন্ট হিসাবে কাজ করতে চান আপনার বন্ধুর। আপা, একটু আপনার কাছে আসবো। আপনার কোনো বন্ধু যদি মেম্বার অফ পার্লামেন্ট হয় তাকে দিয়ে কোন কাজটা করাবেন যেটা এলাকার মানুষের জন্য অনেক ফেভারেবল হবে? আমি এটা চাইবো যে আমি শিক্ষাক্ষেত্রে যাতে সে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, কারণ শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। আর সবচেয়ে বেশি যেটা চাইবো সেটা হচ্ছে চিকিৎসা খাতে, কারণ ওই যে আমি প্রথমেই বলেছি যে হসপিটালের দিক থেকে কোনো কিছুই ঠিকঠাক নেই, যোগাযোগ ব্যবস্থাটাও ঠিকঠাক নেই। এই বিষয়গুলো যাতে সে মাথায় রাখে সেটাই আমি চাইবো। যদি সে শুনতে না চায় এবং আমার সে বন্ধু, তাকে আমি এটা চাইবো যে যেহেতু আমি সরিষার তেল নিয়ে কাজ করছি অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে, প্রতিদিন তাকে খুব খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করে করে খাওয়াবো। শুনতেই হবে, শুনতে বাধ্যই সে। এইটুকুই। এখান থেকে যে কথাগুলো উঠে আসলো তাদের হয়তো বা লাইফস্টাইল ডিফারেন্ট, তাদের পেশা ডিফারেন্ট, তাদের সংস্কৃতি ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকের আদর্শ কিন্তু একটাই, তারা একটা খুব সুখী, সমৃদ্ধশালী, সুন্দর খাগড়াছড়ি দেখতে চান। সৃষ্টিকর্তা যেমন দুহাত ভরে এই অঞ্চলকে দিয়েছে, এই অঞ্চলটাকে আরও বেগবান তারা করতে চান। পলিসি মেকাররা তাদের কথা কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন, এই স্বপ্নগুলোর বাস্তবায়ন হবে তো? প্রশ্নটা ভবিষ্যতের জন্যই তোলা থাক। আজ খাগড়াছড়ি থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো জায়গায় নতুন কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।